আমি বুলন্দ শহরের রাজার সেনাবাহিনীতে আছি, জবাব দিল উষার বাবা। কায়েস উদ্দেশ্য প্রণোদিতভাবেই উষার বাবার সাথে সেনাবাহিনী সম্পর্কে আলাপ শুরু করে দিল। এক পর্যায়ে উষার বাবা সুলতান মাহমুদ সম্পর্কে কথা বলতে লাগলো। সে বলল, তাকে পরাজিত ও বন্দী করার জন্যই হয়তো ভগবান এখনো আমাকে জীবিত রেখেছেন। বংশগতভাবে এবং পেশাগতভাবে সৈনিক হওয়ার কারণে যুদ্ধ ও সেনাবাহিনী সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কথাবার্তা বলছিল উষার বাবা। কিন্তু কায়েসের মনে তখন এসবের চেয়ে উষার আগ্রহই প্রবল। উষার বাবা কায়েসের সাথে উষার বিয়ের ব্যাপারে যখন অসম্মতি জানালো, তখন কায়েস একেবারে চুপসে গেল। তার চেহারা মলিন হয়ে গেল। মনে হচ্ছিল তার দেহ থেকে যেন আত্মা বের করে নেওয়া হয়েছে। কায়েস ভাবতে লাগলো, কুড়িয়ে পাওয়া রত্ন তার কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে উষার বাবা। উষাকে হারানোর যন্ত্রণা কায়েসের বোধজ্ঞান ও কর্তব্য চিন্তাকে ছাপিয়ে তার মানসিক দুর্বলতাকে তুঙ্গে তুলে আনলো এবং তাকে আবেগতাড়িত করে ফেলল। উষার বাবা যদি কায়েসকে বিদায় করে দিত কিংবা উষাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যেত, তাহলে কায়েস হয়তো এতটা প্রভাবিত হতো না। কিন্তু অনিন্দ্য সুন্দরী ও নিবেদিতা কান্তিময় চেহারার অধিকারিণী উষা তার চোখের সামনেই আবেদনময়ী ভঙ্গিতে দাঁড়িয়েছিল। উষার বাবা খুবই সৌজন্য ও সৌহার্দ্য মনোভাব নিয়ে কায়েসের সাথে কথাবার্তা বলছিল, আর কায়েস ভাবছিল উষাকে বাবার ফন্দি কিভাবে করবে। এক পর্যায়ে উষার বাবা গজনির গোয়েন্দা প্রসঙ্গে আলাপ শুরু করে দিল। বলল, এরা খুবই ভয়ানক। আমাদের মেলার মধ্যেও এরা ঘুরে বেড়াচ্ছে। ওরা আমাদের দুর্বলতাগুলো সময়ের আগেই মাহমুদকে জানিয়ে দেয়। ফলে মাহমুদ আমাদের দুর্বল জায়গাগুলোতেই আঘাত করে। আমাদের সেনাবাহিনীতে গজনির গোয়েন্দা পাকড়াও করার জন্য মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা করা হয়েছে। আমি যদি কোনো মুসলিম গোয়েন্দাকে ধরতে পারি, তাহলে তাকে আমি জীবিত অবস্থায় আমার রাজার কাছে পেশ করব না, তার মাথাটা কেটে নিয়ে যাব। একথা শুনে চিন্তিত কায়েসের চিন্তার অবসান হয়ে গেল। সে এবার উষাকে বাবার একটা সোজা পথ পেয়ে গেল। এদিকে উষা একথা শুনে তার বাবার আড়ালে দাঁড়িয়ে কায়েসের দিকে তাকিয়ে ইঙ্গিতপূর্ণ মুচকি হাসল। এই মুচকি হাসি উষাকে পাওয়ার কায়েসের আকাঙ্ক্ষাকে আরো তীব্র করে তুলল। কায়েস বলে বসল, আমি যদি আপনাকে 2-3 জন মুসলিম গোয়েন্দা ধরিয়ে দেই, তাহলে কি আমি আপনার কাছে যা দাবি করেছি তা দেবেন? আরে তুমি গজনির গোয়েন্দা পাকড়াও করবে কিভাবে? এ ব্যাপারে আপনি আমাকে আর কিছু জিজ্ঞেস করবেন না, বলল কায়েস। আপনি তাদের ধরবেন এবং তাদের জীবিত রাখবেন। তাদের জীবিত রাখলে এদের দেওয়া তথ্য দিয়ে আপনি গজনির আরো গোয়েন্দাদেরকে ধরতে পারবেন। কবে ধরিয়ে দিবে তুমি? জানতে চাইল উষার বাবা। ওরা কোথায় আছে? এখনই ধরিয়ে দেব, আজকের মধ্যেই, জবাব দিল কায়েস। ওরা এই মেলাতে আছে। যদি আমি তাদের ধরিয়ে দিতে না পারি, তাহলে আপনি আমার মাথা উড়িয়ে দিবেন। সত্যি যদি তুমি তাদের ধরিয়ে দিতে পারো এবং ধরা পড়ার পর ওরা গজনির গোয়েন্দা প্রমাণিত হয়, তাহলে মাথুরার বড় মন্দিরে অনুষ্ঠান করে আমার মেয়েকে আমি তোমার হাতে তুলে দেব। কিন্তু রাজার কাছ থেকে পুরস্কার কিন্তু আমি নেব। তাতে আমার প্রমোশন হবে। আমি আরো বেশি সৈন্যের কমান্ডার হয়ে যাব। ঠিক আছে, আমি রাজি। আমার সাথে চলুন। গত একটি রাত কায়েসের সাথে হিশাম ও তাসকিনের কোনো দেখা সাক্ষাৎ হয়নি। হিশাম ও তার আরো 2 সহকর্মী দিনের বেলায় হন্য হয়ে কায়েসকে খুঁজছিল। তারা সাধুর বেশ ধারণ করেই তুফানের মধ্যে এক মন্দিরে রাত যাপন করেছে। সন্ধ্যায় কায়েস তাদের আস্তানায় ফিরেনি, তাই দিনের বেলায় তার সহকর্মীরা তাকে তালাশ করতে লাগলো। গত রাতের তুফান সবকিছু লণ্ডভণ্ড করে দেওয়ার ফলে সেখানে কাউকে খুঁজে পাওয়া সহজ ছিল না। সারা শহরের গলি ঘুপচিতে হাজার হাজার মানুষ ঠাঁই নিয়েছিল। শহর ও শহরতলি কাদা পানিতে একাকার হয়ে পড়েছিল। দুপুরের দিকে এক সঙ্গীর সাথে হিশামের দেখা হলো। সে হিশামকে জানালো কায়েসকে সে দেখেছে।
সে সাধুর বেশি নেই। সে এমন পোশাক গায়ে জড়িয়েছে যে দেখে এটিকে তার নিজের পোশাক মনে হয়নি। তার সাথে আরেকজন লোক আছে। লোকটির অবয়ব ও শারীরিক গঠন থেকে বোঝা গেছে যে সে সেনাবাহিনীর কোনো কর্মকর্তা। তার কোমরে তরবারি ঝুলানো, পোশাকে কয়েকটি পদবীর চিহ্ন। লোকটিকে দেখে আমার কাছে সন্দেহজনক মনে হয়েছে। কথা শুনে হিশাম তার সঙ্গীকে বলল, তুমি আমাদের সাথীদেরকে লুকিয়ে যেতে বলো। কায়েসের এক সঙ্গী কায়েসকে দূর থেকে দেখেই সতর্ক হয়ে গিয়েছিল, কারণ কায়েসের পোশাক পরিচ্ছদ ছিল সন্দেহজনক। তার সঙ্গে থাকা লোকটির ভাবভঙ্গিতে সন্দেহ আরো প্রকট হয়ে উঠেছিল। এসব গোয়েন্দাদের স্বভাব হলো এরা সবকিছুতেই সন্দেহের দৃষ্টিতে দেখে। কায়েসের অবস্থা সংশয়পূর্ণ হওয়ায় সে কায়েসের দৃষ্টির আড়ালে থেকে সেখান থেকে সটকে পড়েছিল। উষার বাবা কায়েসকে সাথে করে তাদের স্বজনদের কাছে নিয়ে গিয়েছিল। তারা ঝড়ের মধ্যে যেখানে রাত যাপন করেছিল সেখানে এসে কায়েসকে তাদের কাপড় চোপড় পরিয়ে তার সঙ্গীদের ধরার জন্য বেরিয়ে পড়ল। সঙ্গীর কাছে কায়েসের সন্দেহজনক অবস্থার কথা শুনে তাসকিনের সতর্কবাণী মনে পড়ল হিশামের। তাসকিন তাকে সপক্ষের স্থানীয় গোয়েন্দাদের উপর বেশি আস্থা ও নির্ভরতা না রাখার পরামর্শ দিয়েছিল, কারণ এখানকার মুসলমানরা দীর্ঘদিন ধরে হিন্দুদের শাসনাধীনে থাকার ফলে হিন্দুদের খাতির তোয়াজ করার অভ্যাসের কারণে সহজেই হিন্দুদের দ্বারা প্রভাবিত হয়ে যায়। হিশাম তার গোপন আস্তানায় গিয়ে শরীর থেকে সন্ন্যাসীর বাহ্যিক রূপ খুলে ফেলল, শরীরে লাগানো ছাই বর্ষের প্রলেপ ধুয়ে ফেলল এবং হাজার দানা মালা, ত্রিশূল, লাঠি এবং জটবাঁধা কৃত্রিম দাড়ি খুলে কাপড় বদল করে হিন্দু সৈনিকের পোশাক গায়ে জড়ালো। সে একটি খঞ্জর কোমরে গুজে কায়েসের খোঁজে বেরিয়ে পড়ল। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর হিশাম কায়েসকে দেখতে পেল। উষার বাবার সাথে একটি পুরনো দালানের বাইরে আঙ্গিনার একটি খুঁটির সাথে হেলান দিয়ে সে বসে আছে। হিশাম ভিন্ন পথে পুরনো দালানের ভিতরে প্রবেশ করে এদিকে এলো যে কক্ষের বাইরে কায়েস বসে আছে। কক্ষের একটি জানালার দিকে পিঠ দিয়ে কায়েস ও উষার বাবা বসা ছিল। তারা বাইরের দৃশ্য এবং গমনাগমনরত লোকজনকে গভীরভাবে পর্যবেক্ষণ করছিল। হিশাম নিঃশব্দে সেই জানালার কাছে গিয়ে বসে পড়ল। হিশামের বসার জায়গা থেকে কায়েস ও উষার বাবার দূরত্ব 3-4 হাত মাত্র। আপনি হতাশ হবেন না, আমরা ওদেরকে অবশ্যই পেয়ে যাব। ওরা তিনজনকেই ধরে ফেলা যাবে, উষার বাবার উদ্দেশ্যে বলল কায়েস। এই 3 জনের কথা আমি বিশ্বাস করি, কিন্তু 4র্থ জনের কথা আমি বিশ্বাস করতে পারছি না, বলল উষার বাবা। তুমি দাবি করছো কনৌজের মহারাজার একান্ত নিরাপত্তারক্ষী দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যক্তিটি গজনীর চর? তাছাড়া তুমি তার সামনে না যাওয়ার কথা বলছো? আমি ভাবছি মহারাজার একান্ত লোকের বিরুদ্ধে কিভাবে অভিযোগ করব যে সে গজনীর চোর, কারণ কনৌজের মহারাজা খুবই দূরদর্শী ও পরাক্রমশালী মহারাজা। তাকে পাকড়াও করার ব্যাপারেও আমি আপনাকে কৌশল বলে দেব, বলল কায়েস। জানালার আড়ালে বসে হিশাম তার জামার নিচ থেকে ধীরে ধীরে খঞ্জরটি বের করল। খঞ্জরের আগা বিষে ডোবানো ছিল, এমন বিষ যে কারো শরীরে এর একটু আঁচড় লাগলেই মুহূর্তের মধ্যে মারা যাবে সে। হিশাম খঞ্জরটি হাতে আড়াল করে দাঁড়ালো এবং পূর্ণ শক্তি দিয়ে খঞ্জরটি ছুঁড়ে মারল। খঞ্জরটি সোজা গিয়ে কায়েসের পাঁজরে বিদ্ধ হলো। খঞ্জর বিদ্ধ কায়েস উহ বলে দাঁড়ালো বটে, কিন্তু মুহূর্তের মধ্যে মাথা ঘুরে পড়ে গেল। হিশাম এক মুহূর্ত দেরি না করে জানালার পাশ থেকে সটকে পড়ল এবং অন্য কক্ষে চলে গেল। উষার বাবা ছিল প্রশিক্ষিত সেনা কর্মকর্তা। সে বুঝে ফেলল খঞ্জর কোন দিক থেকে আসতে পারে। সে পুরনো দালানের ভিতরের দিকে দৌড়ালো, কিন্তু ততক্ষণে হিশাম অন্য দরজা দিয়ে বাইরে বেরিয়ে কায়েসের পাঁজর থেকে খঞ্জরটি তুলে নিয়ে রাস্তার মানুষের মধ্যে মিশে গেল। উষার বাবা পুরনো দালানের মধ্যে হত্যাকারীকে তালাশ করতে লাগলো, আর এদিকে হিশাম যেদিক থেকে এসেছিল ওদিকে চলে গেল। উষার বাবা হয়রান হয়ে পুরনো দালানের ভিতরে বাইরে হত্যাকারীকে তালাশে ব্যস্ত রইল।
ততক্ষণে কায়েস মরে গেছে। সেই রাতে প্রধান পণ্ডিতের পুরোহিত সকল রাজা মহারাজাদের মন্দিরে ডেকে পাঠালো। রাজা মহারাজাদের ডেকে এনে প্রধান পুরোহিত বলল, আমি আপনাদেরকে এই সোনারূপার স্তূপ দেখাতে এনেছি। সোনারূপা ও নগদ টাকার বিশাল স্তূপ রাজাদের দেখিয়ে পুরোহিত বলল, গত রাতে তুফানের সময় আমি আপনাদের মাহফিলে ছিলাম। সেই সময় সম্পর্কে মন্দিরে পূজারত পুরোহিতরা আমাকে জানিয়েছে, কৃষ্ণ দেবতার চোখ প্রথমে নীল বর্ণ ধারণ করে, পরে সাদা এবং রক্তবর্ণ ধারণ করে। এরপরই তার চোখ থেকে এই ভয়াবহ তাণ্ডব ছড়িয়ে পড়ে। মন্দিরের সকল শাখা ঘণ্টা নিজে থেকেই বাজতে শুরু করে। এর পরপরই শুরু হয়ে যায় ভয়াবহ তুফানের তাণ্ডব। আপনারা কি দেবতাদের ইঙ্গিত বোঝেন না? গত রাতের তুফান ছিল দেবতাদের ক্ষোভের বহিঃপ্রকাশ। রাতেই মন্দিরের লোকজন জড়ো হয়ে গিয়েছিল। হাজারো পূজারী দেবীর পদতলে মাথা রেখে কান্নাকাটি করেছে। আমি পরিষ্কার ইঙ্গিত পেয়েছি, যে পর্যন্ত মাহমুদের মাথা কেটে কৃষ্ণদেব ও বাসুদেবের পদতলে রাখা না হবে, ততদিন পর্যন্ত দেবতাদের ক্ষোভ প্রশমিত হবে না। গত রাতে এখানে বহু লোক হতাহত হয়েছে। আপনাদেরও হয়তো এমন পরিণতি বরণ করতে হবে। আমি সকল পূজারীকে বলে আসছি, যে পর্যন্ত হিন্দুস্তানে ইসলামের ক্রম সম্প্রসারণের পথ রুদ্ধ করা না হবে, ততদিন দেবতাদের অভিশাপ আসতেই থাকবে। আমি পূজারীদের বলেছি, মুসলমানদেরকে চিরদিনের জন্য পরাজিত করার জন্য বিশাল সেনাবাহিনী গড়ে তুলতে হবে। এতে বিপুল অর্থের প্রয়োজন। মন্দিরে আসা সকল নারী তাদের পরনের অলংকার এবং পুরুষেরা তাদের নগদ অর্থের স্তূপ করে ফেলেছে। এই অর্থ এখনই আমি আপনাদের হাতে তুলে দেব না। আপনাদের সেনারা যখন গজনীর সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে, তখন সেনাবাহিনীর ব্যয়ভার বহন করার বোঝা থেকে আমি আপনাদের নিষ্কৃতি দেব। যুদ্ধের পুরো ব্যয়ভার বহন করবে মাথুরার প্রধানমন্ত্রীর। কারণ আপনাদের জয় আমার জয়, আপনাদের পরাজয় আমার পরাজয়। ভগবান আমাকে জিজ্ঞেস করবেন, আমি কি আপনাদের অন্তরে সনাতন ধর্মের মর্যাদা, ভালোবাসা এবং ইসলামের প্রতি ঘৃণা সৃষ্টি করার চেষ্টা করেছি কি না। মনে রাখবেন, সেই দলই বিজয় লাভ করে যাদের হৃদয়ে শত্রু ও শত্রু বাহিনীর ধর্মের প্রতি ঘৃণা আছে। ঘৃণা একটি বিরাট শক্তি। এত দূরে এসেও মুসলমানরা আপনাদের পরাজিত করে যায়, এর মূল কারণ হলো তাদের অন্তর আপনাদের প্রতি ঘৃণায় ভরা থাকে। মুসলমানরা আমাদের ধর্মকে মিথ্যা মনে করে। এখন আপনাদেরও প্রমাণ করতে হবে আমাদের ধর্ম সত্য। আপনাদেরকে গজনী সেনাদের উপর আসমানি গজব হয়ে উঠতে হবে। দীর্ঘ জ্বালাময়ী বক্তৃতায় প্রধান পুরোহিত রাজা মহারাজাদের অন্তরে ইসলাম ও মুসলমানদের প্রতি ঘৃণা এবং ইসলাম বিদ্বেষে উস্কে দেওয়ার পর আশ্বাসবাণী শোনালো, ভগবান আমাকে ইশারা দিয়েছে, মুসলমানরা শোচনীয়ভাবে পরাজিত হবে। দীর্ঘ ভাষণের পর পণ্ডিত বসে পড়লে লাহোরের মহারাজা জয়পাল, কনৌজের মহারাজা রাজ্যপাল, মহাভনের রাজা কুয়ালচন্দ্র ছাড়াও বুলন্দশহর সহ ছোট বড় সকল রাজা মহারাজাদের সেই ঐতিহাসিক বৈঠক হলো, যে বৈঠকের কারণে মুসলমান মাহমুদকে ভারতের ইতিহাসে সবচেয়ে বড় অভিযান পরিচালনা করতে হয়েছিল। সুলতান মাহমুদ রাজাদের ঐক্যবদ্ধ সিদ্ধান্তের বিপরীতে এমন ঐতিহাসিক অভিযান পরিচালনা করেছিলেন, সমর বিশারদগণ সেই অভিযানকে অভাবনীয় বলে অভিহিত করেন। ইউরোপীয় ঐতিহাসিক স্যার আল্টেনস্টেন লিখেছেন, সুলতান মাহমুদ গজনবী থেকে মাথুরা পর্যন্ত প্লাবনের মতো একটির পর একটি দুর্গ জয় করে এগিয়ে এলেন এবং শেষ পর্যন্ত কনৌজের মাথুরাকে ধ্বংসস্তূপে পরিণত করলেন। তৎকালীন ঐতিহাসিকদের বর্ণনা থেকে জানা যায়, তার এই অবিস্মরণীয় সাফল্য ও বিজয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল তার গোয়েন্দা বাহিনীর। তিনি ভারতের রাজা মহারাজাদের সমর প্রস্তুতির পূর্ণ খবর জায়গায় বসেই পেয়ে যেতেন, যার ফলে তিনি বিদ্যুৎ বেগে অগ্রাভিযান চালাতেন এবং প্রতিপক্ষকে অপ্রস্তুত অবস্থায় এসে চেপে ধরতেন। লাহোরের মহারাজা ভীমপাল এবং কালাঞ্জর অর্থাৎ কোটলি কাশ্মীরের রাজা জানকি বাহমি সুলতান মাহমুদের বশ্যতা স্বীকার করে নিয়েছিল।
তাদের মধ্যে চুক্তি হয়েছিল যে ভীমপাল গজনির বিরুদ্ধে কোনো প্রকার সামরিক তৎপরতা চালাবে না। হিন্দুস্তানে গজনি সৈন্যদের যত ধরনের সহযোগিতার প্রয়োজন হবে সেই সহযোগিতা দিতে বাধ্য থাকবে। কোটলি কাশ্মীরের রাজারও সুলতানের সাথে একই ধরনের চুক্তি হয়েছিল। 1017 সালের বর্ষা মৌসুমের পূজা উৎসবে হিন্দুস্তানের অন্যান্য রাজাদের মতো এই দুই রাজাও মাথুরার প্রধান মন্দিরে এসে গজনি বাহিনীকে পরাজিত করে গজনিকে ধ্বংস করার নীল নকশা প্রণয়নে সামিল ছিল। রাজা ভীমপাল সেই রাজাদের বৈঠকে পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন তিনি প্রকাশ্যে থাকবেন না, কিন্তু অন্তরালে সব ধরনের সহযোগিতা করবেন। কারণ হিসেবে তিনি বলেন তিনি ও তার খানদান এ পর্যন্ত সুলতান মাহমুদের বিরুদ্ধে 3 বার লড়াই করেছে, আর কেউ তা করেনি। এসব যুদ্ধের ক্ষয়ক্ষতির সবই তার নিজস্ব তহবিল থেকে নির্বাহ করতে হয়েছে। ফলে বাধ্য হয়ে তাকে সুলতান মাহমুদের সাথে অধীনতামূলক চুক্তি করতে হয়েছে। এই মহাপরিকল্পনার শীর্ষ দায়িত্ব দেওয়া হলো কনৌজের মহারাজার উপর। ঐতিহাসিকগণ লিখেছেন এই মহাপরিকল্পনার দায়িত্ব পালনের সবচেয়ে উপযুক্ত ছিলেন কনৌজের মহারাজা রাজ্যপাল। তিনি ছিলেন দক্ষ সমর বিশারদ, তার সামরিক শক্তিও ছিল অন্যদের চেয়ে বেশি। উত্তর ভারতে কনৌজের মহারাজাকে সম্মানের চোখে দেখা হতো। বস্তুত তাই সম্মিলিত বাহিনীর কমান্ডারের দায়িত্ব অর্পণ করা হলো কনৌজের মহারাজার উপর। মহাপরিকল্পনার অংশ হিসেবে প্রত্যেক রাজা মহারাজা তাদের অর্ধেক সৈন্য সম্মিলিত বাহিনীতে দেবে, আর বাকি অর্ধেক সৈন্য নিজেদের হাতে বিভিন্ন দুর্গের সুরক্ষা এবং সুলতান মাহমুদের জবাবি আক্রমণ প্রতিহত করার কাজে নিয়োজিত রাখবে। সম্মিলিত বাহিনী পেশোয়ারের দিকে অগ্রাভিযান চালাবে এবং সুলতান মাহমুদকে খয়বর দুর্গের পার্শ্ববর্তী ময়দানে মুখোমুখি হতে বাধ্য করা হবে। এর আগে সৈন্যদের কিছু অংশ বিভিন্ন পাহাড়ি গিরিপথে নিয়োগ করা হবে, যাতে সুলতান মাহমুদের বাহিনীকে আগমন পথেই চোরাগুপ্তা আক্রমণ করে দুর্বল করে দেওয়া হবে। এই পরিকল্পনায় সবাই ঐকমত্য পোষণ করে। সব রাজা মহারাজা কৃষ্ণ ও বাসুদেব মূর্তির সামনে দাঁড়িয়ে অঙ্গীকার করে পরিকল্পনা বাস্তবায়নে প্রত্যেকেই নিজেদের জীবন ও সম্পদ অকাতরে ব্যয় করবে। আমির বিন তাসকিন কনৌজের মহারাজার একান্ত নিরাপত্তা রক্ষী হিসেবে বৈঠকে হাজির ছিল। শুধু কনৌজের মহারাজা নয়, আরো কয়েকজন রাজা মহারাজার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীও নির্বিকার মূর্তির মতো নিজ নিজ রাজাদের পেছনে দণ্ডায়মান ছিল। মাথুরা থেকে প্রায় 100 মাইল দূরে পূর্ব উত্তরে রামগঙ্গা নদীর তীরে অবস্থিত বুলন্দ শহর। তখন এটি ছিল একটি রাজ্যের রাজধানী। বুলন্দ শহরের রাজা হরিদত্ত এই মহা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকের এক পর্যায়ে রাজা হরিদত্ত বললেন, মুসলমানরা কেন প্রতিবারই সাফল্য পায়? প্রতি ক্ষেত্রেই তাদেরই কেন জয় হয়? আমাদেরকে ভাবতে হবে কোন জাদু বলে মুসলমানরা জয়লাভ করে, আর আমাদের মধ্যে কি ঘাটতি রয়েছে। আজ আমি আপনাদেরকে তাদের একটি গুণ সম্পর্কে অবহিত করতে চাই। গজনির গোয়েন্দা ব্যবস্থা খুবই জোরদার। গোয়েন্দারাই গজনি বাহিনীর সবচেয়ে বড় শক্তি। আমি আপনাদের একথাও বলে দিতে পারি, এখানেও গজনির গোয়েন্দা রয়েছে এবং আমাদের সব কথাই সে শুনছে। গতরাতের ঝড়ে বেশ কিছু মানুষের প্রাণহানি ঘটেছে। জানা গেছে আজ একজন গজনি গোয়েন্দাকে তার সহকর্মীরাই হত্যা করেছে। আমার এক সেনা কর্মকর্তা ঘটনাক্রমে এক গজনির গোয়েন্দার আসল রূপ জানতে পেরেছিল। সেই গোয়েন্দা তার 3 সহকর্মীকে ধরিয়ে দিতে চেয়েছিল, কিন্তু হঠাৎ করে এক খঞ্জরের আঘাতে সে মারা যায়। হত্যাকারীকে ধরা কারো পক্ষে সম্ভব হয়নি। তা থেকে আপনারা বুঝতে পারছেন মুসলমানদের গোয়েন্দাবস্থা এবং তাদের শক্তি কত। রাজা হরিদত্ত উষার বাবার কাছে শোনা কায়েসের ঘটনা সবিস্তারে ব্যক্ত করলেন এবং উষা ও কায়েসের মধ্যে ঘটে যাওয়া আকস্মিক আকর্ষণ, উদ্ধার ও একজন অপরজনকে পাওয়ার জন্য ব্যাকুলতার কথাও সবিস্তারে বর্ণনা করলেন। অবশেষে রাজা হরিদত্ত বললেন, মৃত গোয়েন্দা এমন এক গজনি গোয়েন্দার কথা জানিয়েছে যার নাম উল্লেখ করা এই মুহূর্তে সম্ভব নয়, কারণ সেই গোয়েন্দা এমন মর্যাদায় অধিষ্ঠিত, যদি অভিযোগ সত্য না হয় তাহলে আমাদের মধ্যে শত্রুতা, ভুল বুঝাবুঝি ও অনৈক্য সৃষ্টির আশঙ্কা রয়েছে।
রাজা হরিদত্ত আর চোখে একবার আমির বিন তাসকিনের দিকে তাকালেন। আমির বিন তাসকিন নির্মোহ নির্বিকার চিত্তে মূর্তির মতো দাঁড়িয়ে রইল। হরিদত্তের কথায় সে ভিতরে ভিতরে কেঁপে উঠল বটে, কিন্তু দৃশ্যত ভাবলেশহীন নির্বিকার চিত্তে দাঁড়িয়ে রইল। কয়েকজন রাজা মহারাজা হরিদত্তকে আলোচিত গোয়েন্দার নাম উল্লেখ করার তাগিদ দিলেন, কিন্তু রাজা হরিদত্ত বললেন বিষয়টি তিনি আগে ব্যক্তিগতভাবে নিরীক্ষা করবেন। বিষয়টি সম্পর্কে নিশ্চিত হলে সে গোয়েন্দাকে সবার সামনে হাজির করবেন। রাজা মহারাজাদের সেই ঐতিহাসিক বৈঠক শেষে কনৌজের মহারাজা রাজা হরিদত্তকে বললেন, যেহেতু তাকে সম্মিলিত সামরিক বাহিনীর চিফ কমান্ডারের দায়িত্ব দেওয়া হয়েছে, এজন্য এত উচ্চ পর্যায়ে কোথায় গজনির গোয়েন্দা রয়েছে বিষয়টি তার জানা খুবই দরকার। রাজা হরিদত্ত বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, কারণ আমির বিন তাসকিন তাদের সাথে আসছিল। ঝড় মহারাজাদের তাঁবুগুলো উড়িয়ে নেওয়ার পর শহরে তাদের জন্য বাড়ি খালি করানো হলো। মহারাজা কনৌজের জন্য যে বাড়ি বরাদ্দ করা হয়েছিল, তিনি সেই বাড়িতে রাজা হরিদত্তকে নিয়ে গেলেন এবং জগন্নাথরূপী আমির বিন তাসকিনকে ছুটি দিয়ে দিলেন। চম্পা ছিল কনৌজ মহারাজার সবচেয়ে প্রিয় রানী। সে মহারাজার আগমন অপেক্ষায় প্রহর গুনছিল। রাজা হরিদত্তকে সাথে নিয়ে মহারাজা তার কক্ষে প্রবেশ করলে চম্পারানী আপ্যায়নের শুরুতেই তাদের শরাব ঢেলে দিল এবং মহারাজার সান্নিধ্যে বসে গেল। রাজা হরিদত্ত সন্দিগ্ধ দৃষ্টিতে চম্পার দিকে তাকালে মহারাজা রাজ্যপাল হরিদত্তের সংশয়পূর্ণ দৃষ্টি বুঝে ফেললেন, কারণ চম্পার উপস্থিতিতে রাজা হরিদত্ত আসল কথা না বলে প্রসঙ্গ ঘোরানোর চেষ্টা করছিলেন। মহারাজা চম্পার উদ্দেশ্যে বললেন, আমরা দুজন একটা জরুরি বিষয়ে কথা বলবো, তুমি কিছুক্ষণের জন্য অন্য ঘরে থাকো। চম্পা মহারাজার নির্দেশে কক্ষ থেকে বেরিয়ে এলো বটে, কিন্তু কি কথা হবে তাদের মধ্যে এই কৌতূহলে সে দরজার আড়ালে তাদের কথাবার্তা শোনার জন্য উৎকর্ণ হয়ে রইল। আমি আপনাকে এই কথাই বলতে চাই যে মন্দিরে আমি যে প্রসঙ্গটি উত্থাপন করেছিলাম বলে কথা শুরু করলো রাজা হরিদত্ত। আমার এক সামরিক কর্মকর্তা আমাকে জানিয়েছে, জগন্নাথ নামের আপনার একান্ত নিরাপত্তা রক্ষী আসলে জগন্নাথ নয়, আমির বিন তাসকিন, সেই গজনির উচ্চ পর্যায়ের একজন দক্ষ গোয়েন্দা, যে গোয়েন্দা ওদেরই কারো হাতে নিহত হয়েছে। সে আমার কর্মকর্তাকে কথা বলেছিল, হয়তো আমার কথা আপনার পছন্দ নাও হতে পারে, তবে আপনার কথা আমার কাছে মোটেও মন্দ মনে হয়নি। হরিদত্তের অসম্পূর্ণ কথা কেড়ে নিয়ে জবাব দিলেন মহারাজা, কিন্তু ব্যাপারটি আমার কাছে বিস্ময়কর লাগছে যে কোনো ভিনদেশের গোয়েন্দা আমাকে এভাবে ধোঁকা দিতে পারে। আমি আপনার এই অভিযোগকে মোটেও অস্বীকার করব না, বিষয়টি আমি এখনই যাচাই করব। রাজা হরিদত্ত আরো বললেন, সুন্দরী নারী আপনার জন্য অভাব হওয়ার কথা নয়। আমি একথাও জানতে পেরেছি আপনার প্রিয় চম্পারানী ও আপনার এই ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীর মধ্যে গোপন সম্পর্ক রয়েছে। সেদিন আপনার ছোট রানীর যে সেবিকা রানীর সাথে গঙ্গা স্নানে গিয়েছিল, তাকে ডেকে জিজ্ঞেস করলে আপনি এর সত্যতা যাচাই করতে পারবেন। আমার সন্দেহ হয় চম্পা ও এই নিরাপত্তা রক্ষী দুজনে আপনার জন্য একটা মায়াবিনী প্রতারণা হয়ে বিরাজ করছে। হরিদত্ত, আমাকে বিষয়টি একটু খোলাসা করে বলুন। আমি এখনই সেবিকাকে আপনার সামনে ডেকে আনছি, আর সকালেই আপনি নিরাপত্তা রক্ষী ও চম্পার লাশ দেখতে পাবেন। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য আমি আমার সেই সামরিক কর্মকর্তাকে সাথেই নিয়ে এসেছি। সে বাইরে দাঁড়ানো আছে, আপনি গোয়েন্দা সম্পর্কে তার মুখেই শুনতে পারেন। বলে রাজা হরিদত্ত চম্পা ও তাসকিনের গোপন সম্পর্কের বিস্তারিত বলতে শুরু করল। দুই রাজার একান্ত কথোপকথন দরজার আড়াল থেকে শুনে চম্পা পা টিপে টিপে দ্রুত সেখান থেকে বেরিয়ে এলো এবং বিদ্যুৎ বেগে তাসকিনের কক্ষে প্রবেশ করল। এখনই বের হও এবং ঘোড়া বের করো, উদ্বিগ্ন কণ্ঠে তাসকিনকে বলল চম্পা। আমাদের দুজনের গোপন রহস্য ফাঁস হয়ে গেছে। কি রহস্য ফাঁস হয়ে গেছে? কি বলছো তুমি? চম্পাকে উৎসুক কণ্ঠে জিজ্ঞেস করল তাসকিন। আরে এত কিছু জানতে চেও না, আগে পালানোর ব্যবস্থা করো, আবারও উদ্বিগ্ন কণ্ঠে বলল চম্পা। বুলন্দ শহরের রাজা হরিদত্ত মহারাজাকে বলছে তুমি জগন্নাথ নও,
গজনীর মুসলমান আমির বিন তাসকিন সেই মহারাজাকে আমাদের দুজনের গোপন সম্পর্কের কথাও জানিয়ে দিয়েছে। মহারাজা এখনই আমার একান্ত সেবিকাকে ডেকে পাঠিয়েছেন। তুমি কি আমাকে ধরিয়ে দিতে এসেছো, না আমাকে এখান থেকে বের করে দেওয়ার জন্য এসেছো? চম্পাকে জিজ্ঞেস করলো তাসকিন। বেশি কিছু জিজ্ঞেস করে সময় নষ্ট করো না, জলদি করো। আমি তোমাকে নিয়ে পালিয়ে যেতে এসেছি, তাড়াতাড়ি করো। আমাকে একটা চাদর দাও, আমি আমার শরীর ঢেকে ফেলবো। জলদি করো, ওরা হয়তো তোমাকে খুঁজতে এখানে এসে যাবে। ওরা যা বলছে তা ঠিকই আছে চম্পা। এতদিন আমি তোমার কাছেও আমার প্রকৃত পরিচয় গোপন রেখেছিলাম। আমি মুসলমান, আমার নাম আমির বিন তাসকিন। এ কথা শোনার পরও কি তুমি আমার সাথে যাবে? ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাবে? আমি তোমাকে নিয়ে পালিয়ে যেতে এবং তোমার সাথেই মরতে এসেছি। ধর্ম আমার কাছে বড় বিবেচ্য বিষয় নয়। এখন তুমি আমার সব। তুমি যা বিশ্বাস করো আমিও তাই করি। আর দেরি নয়, জলদি করো, আমাকে চাদরটা দাও। তাসকিন একটি চাদর চম্পার দিকে ছুঁড়ে দিয়ে কোমরে তরবারি ঝুলিয়ে নিল এবং তার বিশেষ খঞ্জরটিও কোমরে গুঁজে নিল। এরপর চম্পাকে নিয়ে আস্তাবলের দিকে অগ্রসর হলো। এদিকে মহারাজা ক্ষুব্ধ কণ্ঠে তার দ্বাররক্ষীদের নির্দেশ দিলেন, এক্ষুনি চম্পা ও তার একান্ত নিরাপত্তা রক্ষী জগন্নাথকে হাজির করা হোক। তাসকিন একটি অন্ধকার জায়গায় চম্পাকে দাঁড় করিয়ে রেখে যেখানে সামরিক ঘোড়া বাঁধা থাকে সেদিকে অগ্রসর হলো। সেনাদের মধ্যে জগন্নাথরূপী তাসকিনের মর্যাদা এমন ছিল যে তার নির্দেশ কোনো প্রকার জিজ্ঞাসাবাদ ছাড়াই সবাই মানতে বাধ্য ছিল। এই অবস্থান সে অনেকটা নিজের আচরণ, বুদ্ধিমত্তা এবং পদবি দিয়ে তৈরি করে নিয়েছিল। সে ঘোড়ার সহিসকে বলল, খুব তাড়াতাড়ি তুমি ঘোড়াটিকে জিন বেঁধে দাও। এদিকে রাজমহল তল্লাশি করে মহারাজাকে জানানো হলো চম্পারানীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কেউ বলতে পারছে না তিনি কোথায় আছেন। মহারাজা নির্দেশ দিলেন, জগন্নাথ ও চম্পারানীকে দ্রুত খুঁজে বের করো। ওরা যদি পালাতে চেষ্টা করে তবে যেখানেই পাবে সেখানেই ওদের খতম করে দেবে। মহারাজার নির্দেশ পেয়ে তার নিরাপত্তার দায়িত্বে থাকা 10-12 জন সৈনিক দৌড়ালো। তখন রাত অন্ধকার হয়ে গেছে। একটি জ্বলন্ত মশাল থেকে তারা আরো 3-4টি মশাল জ্বালিয়ে নিল। এদিকে তাসকিনের ঘোড়ায় তখন জিন বাঁধা হয়ে গেছে। সে দ্রুত ঘোড়াটিকে নিয়ে চম্পাকে যেখানে দাঁড় করিয়ে রেখেছিল ওখানে পৌঁছল। সে চম্পাকে তার পিছনে আরোহণ করিয়ে যেই পালানোর জন্য ঘোড়াকে ঘোরালো তখন দেখতে পেল 4-5টি মশাল জ্বালিয়ে একদল অশ্বারোহী দৌড়ে এদিকে আসছে।